গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ডাক বাংলোর হাতছানি। শুরু করছি আমাদের আজকের নিবেদন ডাক বাংলোর হাতছানি। জানতাম না, পরে জানলাম। সামনের ডাক বাংলোর ম্যানেজার অনিরুদ্ধ আমাকে বললেন, যখন এসেছেন কদিন এখানে থেকে যান, দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে। অনিরুদ্ধ ঠিকই বলেছেন, এখানকার সব কিছুই ভালো লাগবারই মতো, বিশেষ করে এই ডাক বাংলো। সন্ধে হলেই সামনের পাহাড়টা কীরকম আশ্চর্য লাগত। মনে হতো কোনো দুর্গম রহস্যের হাতছানি দিয়ে কে যেন ডাকে। সামনে অবারিত মাঠ, উপরে নীল আকাশ, মুক্ত বিহঙ্গীর দল আপন মনে খেলা করে। চেয়ারের উপর বসে আজকের সংবাদপত্রটা ওল্টাচ্ছিলাম। এমন সময় পাশের ঘরের বিনয়বাবু এলেন এবং বিনা ভূমিকায় বললেন, শুনলাম আপনি নাই বিহার থেকে এসেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিহারে কোথায় ছিলেন? ডাকুয়া কোঠা। আশ্চর্য মশাই, আমিও তো ওখানে কয়েক বছর ছিলাম। হ্যাঁ, মানে রেল জীবনের কাজের তাগিদে। তার জায়গাটা খুব ভালো, তবে বাঙালির সংখ্যা খুব কম, খুবই কম। হবে হয়তো, তবে আমি গিয়েছিলাম বেড়াতে নয়। সাত করে ওই গ্রামে কেউ বেড়াতে যায় নাকি? গিয়েছিলাম ওখানকার আদিবাসীদের জীবনযাত্রার খবরাখবর নিতে। সরকারি কাজ করি কি না। তা এখানেও কি কাজের জন্য নাকি? না, এখানে আসা কয়েকদিন বিশ্রাম নেব বলে। হাসলেন বিনয়বাবু। তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে আমাকে দিলেন, তারপর নিজেও ধরালেন। সন্ধে প্রায় হয়ে এসেছে। সামনের পাহাড়টার উপর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদল লোক হৈ হৈ করতে করতে যাচ্ছে। ওদের প্রত্যেকের হাতে মশাল। হয়তো কোনো আসন্ন উৎসবের জন্য ওরা তৈরি হচ্ছে। পরে জানলাম ভাদু উৎসব। ভাদ্র মাস এলেই এই উৎসব শুরু হয়। বিনয়বাবু যাবার আগে বললেন, চলুন না, আজ ওপারটা একটু ঘুরে আসি। এখানে এসে তো আপনি দিনরাত খালি বই পড়ে যাচ্ছেন, আর কি লিখছেন একটা হাবিজাবি। এক ঘন্টার জন্য বেরোতেও তো দেখছি না। বললাম না, এখানে আসা তো বিশ্রামের জন্য। রাত তখন প্রায় 10টা হবে। রাতের খাবার খেয়ে নিয়ে নিজের ঘরে যাব, সেই সময় আবার বিনয়বাবুর সঙ্গে দেখা। তিনি বললেন, আপনি মশাই সত্যিকারের সুখী লোক। রাতের খাবার এর মধ্যে খেয়ে নিলেন? হ্যাঁ, রাতের খাবার আমি 10টার মধ্যেই খাই। এটা আমার চিরদিনের অভ্যাস। আমার নিজের ঘরে এসে কাগজপত্র নিয়ে কিছু লিখবার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। আশ্চর্য, লেখার কাগজগুলো উঠতে লাগলো, কালি কলমও সেই সঙ্গে। কি ব্যাপার, কোনো ভোজবাজি নাকি? ঘরটা বন্ধ করে রেখেছিলাম। হঠাৎ বিনয়বাবু এসে হাজির। আমি অবাক হয়ে গেলাম। বললাম, আপনি? এক গাল হেসে বিনয়বাবু বললেন, আমার না এলে কি চলে নাকি? আমি কিন্তু আমার ঘর তো বন্ধ, আপনি এলেন কি করে? এবার বিনয়বাবু বললেন, ঘর বন্ধ তাতে কি, আমি মুক্ত, সর্বত্র আমার অবাধ গতি। আমার যেন কেমন একটা মনে হলো ইনি বিনয়বাবু নয়, অন্য কেউ। হয়তো আমাকে ভয় দেখাতে এসেছেন। আমি একটু গম্ভীরভাবে বললাম, এবার আমার একটু ব্যক্তিগত কাজ আছে, আপনি দয়া করে যান। আপনি যে লিখবেন, আপনার কাগজ কলম কালি এসব কই? উড়ে গেছে তো। যাকে এই বলে চোখের সামনে কাগজ কলম কালি দিয়ে বললেন, এই নিন। আমার তখন সত্যিই ভয় ভয় করছিল। বিনয়বাবু বললেন, চলি, আর দেখা হবে না। আমি বিনয়বাবুকে ধরতে গেলাম। আশ্চর্য, কোথায় বিনয়বাবু? তার পরিবর্তে তার পরনের জামা কাপড় পড়ে আছে মাটির উপর। তারপর কি হলো আমার আর মনে নেই। জানতাম না, পরে জানলাম বিনয়বাবু নামক এক ভদ্রলোক এই ডাক বাংলোয় এসেছিলেন।
কিন্তু যেদিন আসেন তার পরের দিনই তিনি মারা যান। ওই ঘরটা সেদিন থেকেই বন্ধ ছিল। এর আগের দু একজন ভদ্রলোক এসে বাস করতে পারেনি। বাংলোর ম্যানেজার অনিরুদ্ধবাবু তার ব্যবসার জন্য এই কথা কাউকেই বলতেন না, কিন্তু ঘরটা বন্ধ করতে বাধ্য হন। অনিরুদ্ধবাবু বললেন, বিনয়বাবু নিজেও একজন অধ্যাপক ছিলেন। তিনি কিন্তু কারো ক্ষতি করেন না। কেন জানি না, আপনাকে তার ভালো লেগেছিল, তাই তিনি আপনার সঙ্গে আলাপ করেছিলেন। এ কি, আপনি চললেন কোথায়? আর কোথায়, ফিরে চল আপন ঘরে, এখানকার কাজ আমার ফুরিয়েছে। অনিরুদ্ধবাবু বললেন, আবার এদিকে এলে আসবেন? আসবো, নিশ্চয়ই আসবো। এই কথা বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ডাক বাংলোর হাতছানি। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টসে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।